আচ্ছা প্রমিত, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো। হ্যালো। হ্যাঁ ফারহাদ, কথা শোনা যায় আমার? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা তুমি তোমার ফাইল পাঠাইছো তাই না? দাঁড়াও দেখতেছি। আমি দেখছিলাম ফাইল। নাট বোল্টের এটাতে থ্রেডটা মিলে নাই সম্ভবত, যতটুকু দেখলাম। থ্রেডটা অ্যাকুরেট মিলে না বুঝছো। আচ্ছা। অ্যাকুরেট মিলে না, পরবর্তীতে ওটা অ্যাসেম্বলি করে মিলাইতে হয় মানে অরিজিনালি মেলে না, জাস্ট অ্যাসেম্বলিতে তোমার দেখাবানি যে কিভাবে অ্যাসেম্বলি করতে হয় আর অ্যাসেম্বলির মূল থিমগুলো কি। ঠিক আছে, যখন আমরা অ্যাসেম্বলিতে যাব তখন এগুলো আলোচনা হবে আরো কি ব্যাপার। ওপেন অনেকে তোমার ওই যে স্ক্রুটা কি হয়েছে? জি ভাইয়া, কিছু বলছিলেন? স্ক্রুটা কমপ্লিট হয়নি কা? এটা ওই যে মাথায় যে কাটতে হয় না, ওই জায়গাটা একটু সমস্যা মনে হয়েছিল। অ্যাকুরেট কাটা হচ্ছে না। আচ্ছা এইখানে বিষয় আছে, সেটা হচ্ছে এটার সাথে এটা পেয়ার্স হবে না? এর কি মিড পয়েন্টের সাথে পেয়ার্স করছিল নাকি এইভাবে? দেখতেছি। এরকম না? হ্যাঁ, এরকম দেখতে তো। তো তুমি ওই মিস্টেকটা করছো কি, পিয়ার্সিংটা করো নাই এই ওটা স্কেচে। কি ছিল? পিয়ার্সিং এই দেখো, এই যে এইটা, এটা কিভাবে করতে ওটা হয়। এটা হচ্ছে তোমার কোনো একটা স্কেচ করার পরে আমি এটাকে একটু ডিলিট করে দিই। কই গেল তা? এই যে স্কেচটা আছে না, এই স্কেচটার জি। মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটা তোমার এই যে কোনো একটা লাইনের উপরে এইখানে কন্ট্রোল বাটন প্রেস করে পিয়ার্স করে দিতে হয়। এই যে বুঝছো, এটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো হোমওয়ার্কে মানে আর একটা বাকি আছে না তোমার? হ্যাঁ, আরেকটা আবার কি আছে? ওকে। আচ্ছা, এখানে আমরা যখন ট্যানজেন্ট করি, তারপর ট্যানজেন্টের সাথে আরো কিছু আছে, মনে করেন এগুলো হচ্ছে আমরা কখন করব বা এটা কিভাবে বোঝা যাবে? কোলিনিয়ার আছে, তারপর সিমেট্রিক আছে, ফিক্সড, মানে একই ঘরে অনেকগুলো অপশন আছে আর কি। কেন হ্যাঁ, এগুলো বলছি না আমি আগে? মানে ওখানে তো ক্লিক দিলে আসে যে এখন এটা করতে হবে সম্ভাবনা। এখন ট্যানজেন্ট রিলেশনের প্রয়োজন হলে তুমি মনে করো যে একটা এমন কিছু একটা আঁকছো, এখন আর একটা বৃত্ত আঁকতেছো যেটা কিনা এর সাথে এর সাথে জাস্ট টাচ করবে। ঠিক আছে, টাচ করবে। এখন এটা যদি তুমি দাও তাহলে এটাকে বলা হয় ট্যানজেন্ট। আচ্ছা টাচ করছে। হুম।
তো যখন তোমার যেরকম রিলেশনের দরকার তখন সেই ধরনের রিলেশন সম্ভব। এর সাথে এ তো কোইন্সিডেন্ট হবে না, এর সাথে এ কোইন্সিডেন্ট না হয় ট্যানজেন্ট হয়েছে। আবার তুমি যদি বলো যে এই পয়েন্টটা আর এই লাইনটা কোইন্সিডেন্ট হবে, তখন মানে সম্ভব হলে তখন এই রিলেশনগুলো অটোমেটিক্যালি চলে আসে। যেমন এই পয়েন্টটা আমি এইখানে কি করতে পারি, এই সাথে তোমার এর মিড পয়েন্টের সাথে, এই মিড পয়েন্টের সাথে আমি কোইন্সিডেন্ট করে দিতে চাচ্ছি। কিন্তু এটা যদি বৃত্তটা এই বাইট সাইডে হয়েছে, সেহেতু এই জন্য এটা হচ্ছে না। আরেকটা বিষয় খেয়াল করলাম, যেখানে কোলোনিয়ার যেটা বলছি, হুম গত আহ, ইয়েতে আমার এটা কি বলে, স্ক্রুটাতে আর কি, ওটাতে হুম মাঝখানের যে কাটাটা, এটা কাটতে গেলে আমাদের কোলোনিয়ার করতে হয়। তো তিনটা তিনটা লাইনকে যদি আমি সমানভাবে করতে চাই আর কি, সেক্ষেত্রে তিনোটাকে ক্লিক করে, কন্ট্রোল বাটন দিয়ে ক্লিক করে তখন কি করে কোলোনিয়ন করে আর কি। তো যতটুকু আমি ধারণা করে নিলাম, ওখানে তিনটা বস্তু য- থাকলে হয়তো এই তিনোটাকে সমান করার জন্য কোলোনিয়র ব্যবহার করা হয়। কোন অবস্থাতে বা কোলিনিয়ার প্রয়োজন হয়েছিল, কোন এই যে যে জায়গায়? এই যে এটা এখানে এখানে মানে পিছনে যে আমরা প্লাস বাটন, হ্যাঁ প্লাসের হ্যাঁ মতন যেটা কাটলাম আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার শুরুতে দেখা গেছে আমরা দাগগুলো সমান থাকে না, এখন দেখা গেছে সমান আছে। হুম তো আমরা যখন দুই পাশের দুইটা দাগকে ক্লিক করি, আবার মাঝখানেরটা ক্লিক করি, তাহলে তিনটা দাগ, তখন আমরা কি করি, কোলোনিয়ার করি বা কোলোনিয়ার করতে বলছি আর কি ভিডিওতে। এই যে করছো, হ্যাঁ এই যে একটার সাথে এটার সাথে এটা হ্যাঁ, কোলিনিয়ার হ্যাঁ, করছো, হ্যাঁ। এটার সাথে এটা কোলিনিয়ার করছো। তারপর এখানে তো আর ট্যানজেন্ট করলে হবে না, না, ট্যানজেন্ট হইতে হলে তো বৃত্ত থাকা লাগে, কিন্তু বৃত্ত কোনো কিছু তো বৃত্ত নাই। থাকে। হ্যাঁ, প্রশ্নটা এরকম ছিল যে কখন কি করা হয়, এই যে বৃত্ত থাকলে ট্যানজেন্ট করতে হয়, তারপর কোলিনিয়ার হচ্ছে এই ধরনের লাইনগুলোকে সমান বা স্ট্রেট লাইন একই হ্যাঁ, লাইন বরাবর স্ট্রেট আনতে লাইন হবে। করা। হ্যাঁ হ্যাঁ, একই ধরনের কোলনের করা হয়। বাকি এই বক্সের মধ্যে আরো কিছু অপশন আছে, হুম, সিমেট্রিক আছে, এই যে সিমেট্রিক আছে, সিমেট্রিক আছে, এরকম আর কি। এখন এগুলো কাজের সময় আসে আর কি, কোন সময় কি করতে হয় ওটা জিজ্ঞেস করছি আর কি। এগুলো সিমেট্রিকের অর্থ তোমাকে কিন্তু বলা হয়েছে। সিমেট্রিকের অর্থ জিনিসটা হচ্ছে কি, যে আমাদের যদি এক পাশে একটা কোনো কিছু ড্র করা থাকে, অপোজিট সাইডে সেম অবস্থান, সেম অবস্থা বলতে বিপরীত সাইডে, মনে করো যে আমি একটু আঁকি, তাহলে ভালো বুঝতে পারবো। এই একটা আমার রেফারেন্স লাইন, যেটাকে অবশ্যই মাস্ট, এটা কিন্তু তোমার হইতে হবে, ডট লাইন হইতে হবে, মানে হুম, সেন্টার লাইন হইতে হবে। এইবার যদি আমি এইখানে এই যে আমি আন্দাজে কিছু একটা ড্র করছি, ঠিক আছে? এখন এইখানে যা আছে এই সকল কিছু অপোজিট সাইডে যদি আমি বানাইতে চাই, ঠিক আছে, সেম শেপে, সেম শেপে, সেই ক্ষেত্রে আমরা কি করি, মিরর করি। কার সাপেক্ষে মিরর করবো, মিরর অ্যাবাউট হচ্ছে এই লাইনটা। ওকে, এখন দেখো যে এই জায়গাটা, এই একটা, এগুলো সব সিমেট্রিক। সিমেট্রিক বলতে বোঝায় যে এইখানে যে শেপে আছে, যতটুকু বড় সাইজ ততটুকু বড় সাইজ এখানে থাকবে, অ্যান্ড এই রেফারেন্স লাইন থেকে যতটুকু দূরে আছে ও ঠিক ততটুকু দূরে থাকবে। এটাই হচ্ছে সিমেট্রিকের মূল বৈশিষ্ট্য। বুঝছো? আমি যে টানতেছি না, এই টানতেছি, আমার এই পাশ বড়োর সাথে সাথে এই পাশ বড় হচ্ছে কি কারণে, কারণ এদের সাথে ওর একটা সিমেট্রিক রিলেশন আছে। এই যে দেখছো, এই যে সিমেট্রিক রিলেশন, এই যে হুম, এইখানে হুম। দুই পাশে সমান থাকে আর কি, মিররের সেম মতো। থাকবে, হ্যাঁ মিরর। আমি যদি এটা এই পাশে মিরর কমাই, তাহলে মিরর যেই মিররটা পাশে কমাবো সেই পাশে অপোজিট সাইডেও সেম বড় হবে, ছোট হবে। দেখছো জি, দূরত্ব, বুঝতে দেখছো পারছি। ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার হ্যাঁ। যদি আমি বড় করি, ও পাশেও বড় হচ্ছে। এই সিমেট্রিক বিষয় তো ভালো করে আস্তে আস্তে ক্লাস নিয়েছিলাম আমরা প্রথম দিকে। হ্যাঁ, এটা স্মরণে হ্যাঁ, ছিল না, অবশ্যই আচ্ছা যাই কাজের হোক। সময় অনেক সময় অনেক কিছু কোশ্চেন আসবে, স্বাভাবিক। আর কোনো কোশ্চেন আছে?
হ্যালো, ওখানে থ্রেডের বেলায় আমরা দুইটা ক্লিক দিতে দেখলাম আমরা, ইনস্ট্যাপ আর একটা হচ্ছে ম্যাটার্স ড্রিপ। এটাতে না আমরা বোল্টের ক্ষেত্রে। বোল্টের ক্ষেত্রে? হুম। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে যাই, এদিকে এখানে অফসেট কেন করছে বুঝছো? কোন জায়গায়? এই যে যে অফসেট 5 কেন দিছে? অফসেট 5টা দিছে মানে টোটাল জব থেকে থ্রেডটা মনে হয় 5, না না না, এদিকে মানে পিছনের থেকে মানে 5 mm দূর থেকে শুরু হবে থ্রেড। হ্যাঁ, এটা শুরু হবে তো বুঝলাম, কেন করলো এটা? ওটা কেন করছে জানি না। এটা করছে এই কারণে, তোমার এইখানে যেমন তুমি দেখো এইটুকু কেটে দিছিলে মনে আছে, এই হুম হুম অংশটুকু, এই অংশটুকু তুমি এই যে এক্সট্রা কাটছো আমি দেখলাম। তো এই কর্নারটাও যদি এরকম ভাবে না হয় তাহলে কিন্তু আমাদের যে নাটটা আছে সেটা কিন্তু এখান থেকে এই থ্রেডে প্রবেশ করবে না। কথা বুঝছো? ওই জন্যে হুম হুম। এই জায়গাটা যাতে শার্প মানে একদম মানে থ্রেড অনুযায়ী সুন্দরভাবে কাটা হয়ে যায়, ওই কারণেই এক্সট্রা আগে থেকেই প্যাচ শুরু হয়েছে। এটা যদি আমি অফসেট না দিতাম তাহলে কেমন হতো তুমি একটু একটু দেখাই। অফসেট না দিলে এই জায়গাটায় দেখো একটু অন্যরকম দেখা যায়, ঠিক আছে? এখান দিয়ে হুম নাটটা হুম। ঢুকতে চায় না। তো অফসেট দিলে কি হয়, ফাইভ ফাইভ দিতে হবে এরকম না, তুমি যদি এখানে 100 দাও সমস্যা নাই, ঠিক আছে, কারণ এদিকে তার কোনো অবজেক্ট নাই। হুম। যাক, এটা নিশ্চিত থাকে যে দেখো এই যে যে অংশটা আছে, এই যে দেখছো, এই অংশটা কিন্তু তোমার ওই আগের যে থ্রেড আছে না, ওই আগের থ্রেডের সাথেই কাটে গেছে, কারণ এখানে তো আরও প্যাচ খাচ্ছিল এই আউটসাইড থেকে প্যাচ খাইতে 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 ইনসাইডে ঢুকে। নাকি এটা চ্যাম্পার করছো তুমি? ও, কোনটা? এটাকে তুমি চ্যাম্পার করছো, এই অংশটা হ্যাঁ, এটা টেম্পার আছে। চ্যাম্পার করা হয়েছে। যাক, এখানে নাট ঢুকতে চাবে না, ঠিক আছে, যদি তুমি এটাকে এক্সট্রা না করো। মানে টেম্পার করাতে নাট নাট ঢুকতেছে না নাকি? হ্যাঁ ঢুকবে, এখন ঢুকবে, চ্যাম্পার করা হয়েছে না, এখন ঢুকবে। ওকে, বাকিদের অপেক্ষায় থাকলাম তারা কখন তাদের হোমওয়ার্কগুলো জমা দেয়। আমাদের আছে ক্লাসে আচ্ছা, অলরেডি। এখানে ম্যাট ম্যাট করতে গিয়ে সমস্যা হচ্ছে যেটা, ওই থ্রেড গুলা মিলে না। মানে ভিডিওতে দেখলাম স্লাইড করে আর কি, নাট এবং বোল্ট দোনোটা যখন ম্যাট করা হলো তখন স্লাইড করে দুই পাশে, কিন্তু আমারটাতে হচ্ছিল না ওরকম। তোমার প্রশ্নটা আছে ম্যাথ, ম্যাথ কিন্তু আমরা অ্যাসেম্বলিতে শেখাবো, সো এই কোশ্চেন যদি তুমি এখন করো এবং ক্লাসের টাইম ওয়েস্ট করো তাহলে তো হবে না। আচ্ছা। আমরা কি অ্যাসেম্বলিতে গেছি? হ্যালো, এখন আমাদের পার্ট ডিজাইনের কাজ চলতেছে, পার্ট ডিজাইনের কাজ শেষ হলে তারপরে আমরা অ্যাসেম্বলিতে যাব। সো বাকিরাও তো ক্লাসটা অপেক্ষা করতেছে, দেখতেছে যে আমরা কি প্রবলেম নিয়ে আলোচনা করতেছি, ঠিক না? তো তুমি সয়েডক্সের কাজ আগে থেকে কিছুটা জানো, যার কারণে তুমি হয়তো বা অ্যাডভান্স কোশ্চেন করে বসবে, স্বাভাবিক। কিন্তু বাকিরা তো তোমার ওটা দেখে কিছু বুঝবে না। আমরা এমন কোশ্চেন আলোচনা করব যেগুলো থেকে কেউ না কেউ কিছু না কিছু শিখে, তার মানে তো অনলাইন ক্লাস বোরিং ফিল করবে সবাই, ঠিক আছে? আমরা ওটা শিখাবো, ওটা যখন অ্যাসেম্বলিতে যাব তখন দেখাবো যে কিভাবে কি করে। তো তখন যদি ওই ধরনের কোনো কোশ্চেন থাকে
এটা দরকারে তুমি একটু নোট করে রাখো খাতায়, যখন আমরা ওই ধরনের অ্যাসেম্বলি শেখানো শেষ হবে তারপরে তুমি এটা বলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে 11 নম্বর ক্লাস সম্ভবত। আচ্ছা, র্যাপিং পিকচার অ্যাড, এটা আমরা অলরেডি শিখছি। রিব, রিবের কাজটা শিখাই আজকে। আচ্ছা, এখন আমি এটার সাথে এটা টাচ করানোর জন্য ট্যানজেন্ট করে দিলাম, অ্যান্ড আরেকটা বৃত্ত আঁকতেছি যেটা দুইটা দূরত্ব হচ্ছে 5। এখানে আরেকটা টোয়েন্টি, রাইট। এটার সাথে একটা ট্যানজেন্ট রিলেশন করে দিলাম, জাস্ট শেখার জন্য আমি আন্দাজে একটা ড্র করতেছি। এখন আমরা এক্সট্রুড করব। এক্সট্রুডের ক্ষেত্রে আমি এই অংশটা এক্সট্রুড করব, এটা করব না, এটা করব সাপোজ 40। ওকে দিলাম। এখন যদি আমার এইখানে যেটা বৃত্ত আঁকা ছিল ওই বৃত্তটাকে যদি আমি এক্সট্রুড করতে চাই সেক্ষেত্রে কি করব, এইখানে আগে স্কেচটাকে একটা ক্লিক করব, ক্লিক করা মানে সিলেক্ট করা, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমরা এক্সট্রুডে চলে যাব। এক্সট্রুডে যাওয়ার পরে আমরা সিলেক্ট কাউন্টার্স, এখানে এটাকে ডিলিট করে দেব, দেন আমরা এখানে আবার ক্লিক করব এবং এই দূরত্বটা দিব মনে করলাম 20, আবার 10 দিলে বেটার হয়। ওকে, এখন আমরা চাচ্ছি যে এইখানে একটা সাপোর্ট থাকুক, ঠিক আছে? সেই সাপোর্টটারে আমরা রিব বলি। এটা কোথায়, রাইট প্লেনে না ফ্রন্ট প্লেনে? ফ্রন্ট প্লেনের মাঝ দিয়ে গেছে। সো ফ্রন্ট প্লেনে আমি একটা স্কেচ করব। ফ্রন্ট প্লেনে এইখান থেকে স্কেচটা শুরু হবে, এখানে যাব। এখানে এই এন্ড পয়েন্টে ক্লিক করার পরে আমরা একটু ডান দিকে যাব। মনে রাখতে হবে আপার সাইড যেটা, সেই সাইডে রিপ করার সময় এই যে একটু এক্সট্রা যদি না নেই তাহলে আমাদের রিপটা হইতে চায় না। আমি আগে নর্মাল রিপ করে দেখাই, তারপরে যদি এটা না থাকে সেই ক্ষেত্রে কেন হইতে চায় না সেটাও দেখাবো। এখন এই ফিচার্সে যাব, দেন রিবে ক্লিক করব। রিবে ক্লিক করার পরে এই যে যে লাইনটা টানছে এই লাইনটা বাই ডিফল্ট সে সিলেক্ট করে নেছে এবং সে বলতেছে যে বাই ডিরেকশনে কাজ করব আমরা, মানে এদিকেও রিভ হবে এদিকেও রিভ হবে, তাদের ডিস্টেন্স হবে 10। সো যদি আমি শুধুমাত্র এক সাইডে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এইগুলোও দিব, আর যদি মাঝ থেকে দুই দিকে 10 পরিমাণ হয় মানে এই সাইড থেকে এই
এই যে ইয়েলো কালার আছে লাইন, ইয়েলো লাইন থেকে ইয়েলো লাইন, এই দুইটা লাইনের ডিস্টেন্স হচ্ছে 10। ওকে, এখন আমাদের এই যে ডিরেকশনটা আছে এটা কি ইনসাইডে আছে, যদি আমরা এটাকে ফ্লিপ করি তাহলে এটা উপর দিকে হয়ে যাবে। এখন আমাদের তো আসলে দরকার নিচের দিকে, কারণ এইখান থেকে এক্সট্রুড হয়ে নিচের দিকে যাবে। সো আমাদের এটাকে নিচের দিকে রাখতে হবে। এবং রিপ করার সময় ডিরেকশন জিরোতে কাজ করতে চায় না, মিনিমাম একটা ডিগ্রি থাকা লাগে। সো এখানে 1 ডিগ্রি দিছে, এটাকে 0 দিলে কাজ করবে কিনা জানি না। আচ্ছা, এবার যদি ওকে দেই, এই যে কাজ করতেছে না। তো মিনিমাম 0.018 ডিগ্রি থাকতে হবে মিনিমাম, এবং 90 ডিগ্রি দিলেও হবে। ওকে, সো আমরা কি এটাকে 1 ডিগ্রি করে দিলাম, বা কেউ 2 ডিগ্রি দিতে পারে। এই যে রিভ হয়ে গেছে। আমি যে এক্সট্রা লাইনটুকু নিয়েছিলাম, এই লাইনটুকুর কারণে কিন্তু আমাদের এই যে এক্সট্রা এই অংশটুকু অ্যাড হয়েছে। আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছি? একটু রেসপন্স করি, নেটওয়ার্ক অনেক সময় ডিস্টার্ব করে তো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বুঝলাম না ফারহাদ, তুমি কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? আমার তো মনে হয় রাজু মনে হয় ভালো শুনতে পাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, রেকর্ডিংটা অবশ্যই ঠিকঠাকভাবে হবে, কিন্তু নেট প্রবলেম থাকলে তো কিছু আমার করার নাই। তো এখানে আমি মূলত বেসিকটা কি শিখাইতে চাচ্ছি, যে যদি আমার রিভের স্কেচটা এই অংশটুকু না থাকে, এই যে এটা যদি আমি ডিলিট করে দেই অ্যান্ড যদি এক্সিস্ট দেই, তখন কিন্তু আমাদের এই যে রিভ ফেল করছে। এই যে রিভটা ফেল করে, যদি এরকম কোনো সিলিন্ড্রিকাল কোনো অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা একটু লাইন দিয়ে দিতে হবে। এবং এক্সট্রা লাইনের অর্থটাও আমি মনে হয় বলে দিছি। এক্সট্রা লাইনটার কারণ হচ্ছে এটাই, যদি আমি এখানে একটা বৃত্ত আঁকি, এই যে এখানে যে টাচ করলো, তাই না, এখানে টাচ করলো, তার মানে এই টাচিং পয়েন্ট থেকে সে রিপ করবে, কিন্তু রিপটা তো আবার এদিকে এদিকে ওয়াইড আছে, দুই দিকেই, দুই দিকে যেহেতু প্রশস্ত আছে, সেহেতু এইখানে এটার সাথে এটার কানেকশনটা করার প্রয়োজন আছে। সেজন্য আমাদেরকে এই টাচিং পয়েন্টে এরকম একটা স্ট্রেট লাইন ড্র হয়ে যায় অটোমেটিক্যালি, দুই দিকেই এক্সট্রুড হয়ে যায়, যার কারণে এই যে অংশটা গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা থাকার কারণে রিভ হইতে চায় না আপার সাইডে। লোয়ার সাইডে এই ডিস্টার্বটা হয় না, লোয়ার সাইডে ঠিক সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু আপার সাইডে এই গ্যাপটা থেকে যাওয়ার কারণে আমরা যদি এখান থেকে একটু এক্সট্রুড করে না দেই, মানে লাইনটা একটু এক্সট্রা না টেনে দেই, তাহলে হইতে চায় না। এখন প্রশ্ন যে ভাইয়া, আমি যে এক্সট্রা একটু লাইন টেনে দিলাম, এটার কারণে এইখানে যে ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসটা কি বেশি হয়ে যাবে কিনা, এই প্রশ্নটা আমার ফার্স্ট ব্যাচের একটা স্টুডেন্ট করছিল। সো সেই ক্ষেত্রে তার প্রশ্নের উত্তর দিতে হলে আমার রিসার্চ করে উত্তর দেওয়া লাগছে। সেটা কীরকম, আমি আর একটা নিই, টপ প্লেনে আমি একটা 10 mm দূরত্ব প্রস্থ, এটা ইকুয়াল রিলেশন করে দিলে স্কোয়ার হয়ে যাবে, এবং হাইট দিলাম 20, 5 দিলাম, বেশি না। ওকে, এই যে একটা বক্স ড্র করছি, আমরা যদি এটাকে এখন ইভালুয়েট করি, মাস প্রপার্টিসে যাই, তাহলে কত, 0.5 গ্রাম। ওকে, 0.5 গ্রাম। এখন আমি যদি এখানে একটা কিছু একটা ড্র করি, সার্কেলে ড্র করলাম, অ্যান্ড এটাকে এক্সট্রুড করলাম, এক্সট্রুড উপর দিকে না করে ইনসাইডে করতে চাচ্ছি, ইনসাইডে করতে চাচ্ছি, এক্সট্রুডের পরিমাণ হবে 2,
তাহলে কি হলো, এই ভিতরের দিকে মনে হচ্ছে যে এক্সট্রা আরও ম্যাটেরিয়ালস ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এই যে যে বস্তুটা ব্লকটা আছে, এই ব্লকের ভিতরে আরও এক্সট্রা ম্যাটেরিয়ালস ঢুকে যাচ্ছে, যে এই যে যে বৃত্তাকার যে। তো আমি যদি এটা ওকে দেই, তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক্সট্রা ম্যাটেরিয়ালস ঢুকছে, কিন্তু আমরা যদি ইভালুয়েট করি তখন কি দেখতে পাচ্ছি, সেই 0.5ই আছে। তার মানে কি, এর ভরের কোনো পরিবর্তন হয় নাই। সো আমরা এইখানে এই যে যে লাইন আছে, এই লাইন থেকে এইখানে যে এক্সট্রা ম্যাটেরিয়ালসটা আছে, আমি একটু এইখানে ড্র না করলে বোঝা যাবে না। ওকে, এখন যদি আমি এটাকে এক্সট্রুড করি, এই যে এই যে যে এক্সট্রা এতটুকু ম্যাটেরিয়ালস, এটা কিন্তু কোনো ওয়েট কাউন্ট হবে না। আমাদের এই সিলিন্ডারের যে ওয়েটটা আছে, ওই ওয়েটটা এসে থেকে যায়। সো এই বেসিকটা আমারও শেখা হয়েছে তার এই কোশ্চেনের অ্যান্সার দিতেছে। সো আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি যে এখানে যদি আমার এক্সট্রা ম্যাটেরিয়ালস একটা আগের মানে আগের ডিজাইনের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে ওর আর কোনো ওয়েট নেয় না। তবে আউটসাইডে যদি হয় সেক্ষেত্রে ওয়েট নেবে। আউটসাইডে যদি আমি নেই, ব্লাইন্ড, এই যে আউটসাইডে দিলাম। এখন যদি আমি ইভালুয়েট করি, এই যে এটার ভর পরিবর্তন হয়, সরি এটার ভর কত ছিল আগে, হ্যাঁ 108.19। আমরা ম্যাটেরিয়ালসটা একটু বাড়ায় দিলাম, মানে দশমিকটা, তাহলে 186,785, 186,785। সো আমি যদি এটাকে ডাউন করে দেই, তাহলে মানে এটা খুবই স্মল পোর্শন, তো যার কারণে এটার বেশি একটা দেখা যাচ্ছে না। বাট আমি যদি একটু বড় করে ড্র করি অনেক কিছু, এর সাথে মানে এটা ওয়েট খুবই কম। ওকে, এইটুকুর একটা ওয়েট আছে, এই ওয়েটটা আমাদের এই যে 109, যদি এটা না থাকতো সেই ক্ষেত্রে আসতেছে 108। এখন এটাকে আমি রাখলাম, বাট এটার ডিরেকশন আমি যদি চেঞ্জ করে দেই, ভিতর দিকে দিলাম, তাহলে এক্সট্রা ম্যাটেরিয়ালস তো এখান থেকে দেখা যাচ্ছে না। সো আমি এটাকে রাখছি, কিন্তু এখন যদি মাস প্রপার্টিস দেখি, সেই 108ই আছে, 9 আর আসতেছে না। তার মানে আমরা এটুকু বুঝলাম যে ইনসাইডে ঢুকে গেলে আমাদের ম্যাটেরিয়ালসের ওয়েট আসবে না। যদি আউটসাইডে যদি আমাদের এক্সট্রা হয়, এক্সট্রুড করা হয়, সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালসের ওয়েট আসবে। আচ্ছা, রিব থেকে কি আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের রিব বিষয়টা মোটামুটি যা বলার বেসিক বললাম, আর বাকি আরও শিখতে হলে অবশ্যই এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। হ্যালো, ক্লাসে সবাই আছে তো? হ্যাঁ আছে।
শাহরুন ভাই, আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? আপনার কথা তো মনে হচ্ছে খুবই স্লো। না না, আস্তে শোনা যাচ্ছে না, ক্লিয়ার আসতেছে। আচ্ছা, সো আমাদের রিবন কাস্টমাইজেশনে আজকে একটু কথা বলার ছিল। রিবন বলতে আমরা এই যে যেগুলো আছে এগুলোরে আমরা রিবন বলি। এটাকে যদি আমরা কাস্টমাইজেশন করতে চাই, সো আমার এখানে এই যে শীট মেটাল দেখা যাচ্ছে, ওয়েল মেড দেখা যাচ্ছে, তারপর ইভালুয়েট দেখা যাচ্ছে, র্যান্ডার টুল দেখা যাচ্ছে, অ্যাডিন্স, ঠিক আছে? এই বিষয়গুলো অনেক সময় রিমুভ হয়ে যায় বা থাকে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে কোনো একটা ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে আমরা ট্যাব খুঁজে পাবো। এরপরে এখান থেকে যেটা যেটা টিক চিহ্ন দেওয়া থাকবে সেটা সেটা সামনে ওপেন হবে, শো হবে। আর যেটা টিক চিহ্ন থাকবে না সেটা হাইড আকারে থাকবে। ওকে, তো আমার এখানে এতগুলো টিক চিহ্ন দেওয়া আছে যার কারণে আমরা এগুলো এখানে দেখা যায়। এটা হচ্ছিল আমাদের ট্যাব আনার নিয়ম। এরপর এই যে স্কেচ, এইখানে আমরা যদি এই জায়গাটায় যদি রাইট বাটন ক্লিক করি এবং কাস্টমাইজেশনে ক্লিক করি, দেন আমাদের এরকম আসবে কাস্টমাইজেশনে ক্লিক করলে। এরপর আমাদের শর্টকাট বার, কমান্ড, মেনু, এই যে যে বিষয়গুলো আছে এগুলোকে যদি আমি এখানে শর্টকাটের সামনে এনে রাখতে চাই, যেমন আমরা যদি স্কেচে স্কেচ এই যে স্কেচে নর্মালটা সামনে রাখি। নর্মাল কোনটা? আচ্ছা, দাও 1 মিনিট, এই ওয়াল থেকেই খুঁজে পাওয়া যায়। এই যে নর্মাল টু, এটাকে ধরে নিয়ে এই জায়গা ছেড়ে দিলাম। ওকে, এখন আমি হঠাৎ করে যদি এরকম বাঁকা অবস্থায় আছে, এই অংশটাকে আমার নর্মাল করতে মন চাচ্ছে, তো আমি এখানে ওকে দিলাম, নর্মাল হয়ে গেল। আবার হঠাৎ করে মন চাচ্ছে যে না, আমি এই অংশটা নর্মাল করব, ওকে দিলাম, নর্মাল হয়ে গেল। আবার আর একটা বিষয় আছে কি, যে হ্যাঁ, একটু দেখে নিলাম যে কিভাবে হয়। সো কারো যদি মনে হয় যে আমি এই ফেসটাকে নর্মাল করব, বাট আমার এই পোর্শনটা উপরের দিকে থাকবে, এই পোর্শনটা, তো সেই ক্ষেত্রে কি করব, আমরা যাকে নর্মাল করব তাকে আগে সিলেক্ট করব, দেন যে পোর্শনটা উপরে থাকবে সেটাকে আমরা পরে সিলেক্ট করব। এখন যদি আমরা এই নর্মালে ক্লিক করি, তাহলে এই যে সুন্দরভাবে আমার সামনে নর্মাল হয়ে যাবে। নর্মালের বিষয়টা আমি আরেকবার বলি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। আমরা এইটা শর্টকাট মেনু বার তো নিয়ে আসছি। নর্মাল কোন ফেসটাকে করতে চাচ্ছি, আমি এই ফেসটাকে এখন নর্মাল করতে চাচ্ছি। সাপোজ এই ফেসটাকে নর্মাল করতে চাচ্ছি, অ্যান্ড এই ফেসটা উপরে থাকবে। তো যে ফেসটাকে নর্মাল করব সেই ফেসটাকে আগে ক্লিক করব, দেন কন্ট্রোল প্রেস রেখে সেকেন্ড ফেসকে ক্লিক করব। এইবার যদি আমি নর্মালে ক্লিক করি, তাহলে কী হবে, সেকেন্ড ফেসটা টপে চলে যাবে আর বাকি ফেসটা আমার দিকে হয়ে যাবে। সো অনেক সময় আমরা কি করি, এইভাবে এইভাবে ঘুরায় 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 তারপরে এসে আমরা এটাকে নর্মাল করি। তো এটা এইভাবে নর্মাল হয়েছে। এখন আমি চাচ্ছিলাম এই ফেসটা উপরে থাকুক, মানে এইভাবে হোক নর্মালটা, এইভাবে নর্মাল হোক। সো এখন যদি আমি নর্মালি এখানে ক্লিক করি, সেই ক্ষেত্রে এইভাবে নর্মাল হচ্ছে। তো আমি যদি আমার মতো করে নর্মাল করতে চাই, সেক্ষেত্রে এই ট্রিক্সটা জেনে রাখতে হবে। দেন আমরা আরও এটা কিসে, এই স্কেচের মধ্যে নর্মাল আনছি। যদি আমরা ফিচার্সের ভিতরে নর্মাল আনতে চাই, তাহলে এখানেও সেম কাজ। এখানে ক্লিক করব, ট্যাবে ক্লিক করব, সরি, এখানে রাইট বাটন ক্লিক করব, দেন কাস্টমাইজেশন আসবে। আমরা এখান থেকে শর্টকাট মেনু বারে ক্লিক করলাম, অল টুল থেকে খুঁজবো আস্তে আস্তে যে ওটা কোথায় আছে। এই যে নর্মাল, এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, ওকে, এখন
এই যে নর্মাল হচ্ছে। কাজ করার সময় নর্মাল করাটা অনেক সময় প্রয়োজন হয়, সো এই কাজটা গুরুত্বপূর্ণ। দেন আমরা যদি স্কেচে পিকচার আনতে চাই, স্কেচ করার সময় নিউ একটা ট্যাব নিচ্ছি। ফ্রন্ট প্লেনে আমি একটা গাড়ি ডিজাইন করতে চাচ্ছিলাম, সো আমার একটা গাড়ির পিকচার এখানে সেট করে রাখতে পারলে কি হইতো যে ওটা দেখে দেখে আমি ড্র করতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা ইমেজ কিভাবে অ্যাড করব, স্কেচের ভিতরে কিভাবে ইমেজ অ্যাড করব। সো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, দেন কাস্টমাইজেশন, এখান থেকে শর্টকাট থেকে স্কেচে যাব। স্কেচে গেলে আমরা এই যে পিকচার ইমেজ পাবো, এখান থেকে এটাকে ধরে নিয়ে এখানে রেখে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। অ্যান্ড স্কেচে যখন ক্লিক করব তখন আমাকে ওই পিকচার খুঁজে নিয়ে আসবে যে কোন পিকচারটা আমি ওপেন করতে চাচ্ছি। আচ্ছা, এটাই নিয়ে আসি। এই যে স্কেচের ভিতরে এই পিকচারটাকে এখন ছোট বড় করা যাবে। ওকে, এই নাম্বারটা বড় ছোট করা যায় যার যেরকম প্রয়োজন। সেট করার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন যদি আমি এটার উপরে বৃত্ত আঁকতে চাই, সো মিডিলটা একটু কষ্ট করে বুঝে নিতে হবে। মিডিলটা এখনও ঠিকমতো হয় নাই, আমি এটাকে একটু মুভ করাচ্ছি। মানে এটা একদম অ্যাকুরেট হবে না স্কেচের সাথে, ইমেজের সাথে, তারপরেও এটা একটা আইডিয়া দিবে জাস্ট। ওকে, অ্যান্ড এই অংশটুকু আমরা কি করব এখন, এই অংশটাকে আমরা মিরর করব। মিরর না, সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো কার সাপেক্ষে সার্কুলার হবে, এই একটা বৃত্তের সাপেক্ষে, বৃত্তের সাপেক্ষে না, বৃত্তের সেন্টারের সাপেক্ষে। এই পয়েন্টটা সিলেক্ট করে দেবো হচ্ছে এইখানে, অ্যান্ড এগুলোকে আস্তে আস্তে আমরা লাইনগুলো সিলেক্ট করে দিলাম। এখন এখানে 4টা আছে সম্ভবত, এই যে নাম্বার 4টা আছে, যার কারণে এখানে একটা, এখানে একটা, এখানে একটা তৈরি হচ্ছে। আমার এই নাম্বারটা আস্তে আস্তে ইনক্রিজ করব, 13, 14, 15 দিলে বেশি হয়ে যায়, 14টা। ওকে, দেন মানে পিকচারটা যদি আমার থাকে সেই ক্ষেত্রে আমার এগুলো ড্র করতে কষ্ট হবে না, ইজিলি ড্র করতে পারবো।
এখন আমি যদি এই পিকচারটাকে হাইড করে দেই, পিকচারটাকে হাইড সাপ্রেস করে দেই, সাপ্রেস, তাহলে কি হলো, আমার এখানে এসকেসে এখন দেখা যাচ্ছে যে আমি এটা ড্র করে ফেলছি। বাট এই পিকচারটা থাকার কারণে আমার কিন্তু এটা ড্র করতে খুব সহজ হয়েছে। সো কেউ যদি মনে করে আমার একটা পিকচার আছে, ওই পিকচারের মতো করে আমি একটা স্কেচ করব, দেন আমরা ওটাকে এক্সট্রুড করি বা যাই করি না কেন ফিচার্সের মাধ্যমে, সেটা পরে করা যাবে। আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, যে আমার একটা পিকচার তোলা আছে, সাপোজ আমি একটা স্ক্রিনশট নেই, এটা একটা স্ক্রিনশট, জাস্ট আমি এই স্ক্রিনশটটাকে পেস্ট করে দেব। কোথায় নতুন একটা নেই, নিউ, এখানে ডিরেক্টলি কন্ট্রোল ভি প্রেস করলে এখানে পেস্ট হয়ে যাবে। এখন 3D-তে আমাদের ওই পেজ যদিও মুভ হয়, কিন্তু এটা কিন্তু আমার সামনে নর্মাল থাকবে, এখান থেকে বোঝা যাচ্ছে না, আমরা এটা থেকে দেখাই। এখানে জাস্ট কি কন্ট্রোল ভি, এখন এটাকে মুভ করে আমি সরায় রাখলাম। ওকে, সো অনেক সময় আছে কি, আমাদের এইখানে একটা পিকচার থাকলে সেই পিকচারটা দেখে দেখে আমরা এটাকে ডিজাইন করতে পারি, ডিজাইন করতে সুবিধা হয়। সো এখন কিন্তু এটা মুভ হবে, ঘুরবে, রোটেট করবে, বাট এটা কিন্তু রোটেট করবে না, এটা জাস্ট কি একটা পিকচারের মতো সাইডে থাকবে। সো এটা করার নিয়ম আছে কি, ডিরেক্টলি কন্ট্রোল ভি প্রেস করব, ডিরেক্টলি কন্ট্রোল ভি প্রেস করলে এটা পেজে চলে আসবে। আর যদি আমার কোনো একটা স্কেচে ওপেন করতে হয়, যেমন এই স্কেচটা, এই স্কেচের এইখানে যদি আমি পিকচার আনতে চাই, সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করতে হবে, দেন এইখান থেকে পিকচার অ্যাড করতে হবে। তো ওটা শুধুমাত্র ওই স্কেচ বরাবরই থাকবে। যদি এটাকে এক্সিস্ট করি, এটা কি আসলে আসছে? আচ্ছা যাক, তো স্কেচের কাজের জন্য আমরা স্কেচে পিকচার অ্যাড করব। আর যদি আমার সামনে নর্মাল এরকম রাখতে চাই, সেই ক্ষেত্রে কন্ট্রোল ভি, ডিরেক্টলি কন্ট্রোল ভি প্রেস করব। আচ্ছা, কেউ কি কথা বলবে কিছু, নাকি মানে শব্দ হচ্ছে? ওকে, তো পিকচার কিভাবে অ্যাড করতে হয়, এতক্ষণ ধরে আমরা এই বিষয়গুলো শিখলাম। দেন শিখবো এখন এই ইমেজ কোয়ালিটি, কিন্তু আমরা অলরেডি শিখেছি, ইউনিট সেট করা শিখবো। ইমেজ কোয়ালিটি, আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো ভালো লাগতেছে না। এটা হাইড থাকুক। সেটিংসে যাব, সেটিংসে যে আমাদের এই যে ডকুমেন্টে যে আমাদের এখানে ইমেজ কোয়ালিটি আছে, এটাকে আমরা হাই করে দিতে পারি। হাই করে দিলে দেখতে একটু স্মুথ মনে হবে। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছি, ইউনিট, এই যে ইউনিটে যে এই যে নাম্বারটা আছে, এই ডেসিমেল নাম্বার কত দশমিক পর্যন্ত থাকবে, এটা আমার উপর ডিপেন্ড করে। সো আমি যদি চাই যে 2 দশমিক পর্যন্ত নাম্বার রাখবো, সেক্ষেত্রে এটা দিব। যদি আমার 1 দশমিক প্রয়োজন হয় বা বেশি প্রয়োজন হয়, তখন আমরা সেই অনুযায়ী এটা সেট করে দিব। কারণ আমি যদি কোথাও স্কেচ করি, সাপোজ এখানে স্কেচ করতেছি, সো এখানে কিন্তু অনেক নাম্বার আছে, বাট এখানে শো হবে কয়টা, মাত্র 2 দশমিক পর্যন্ত। যদি আমরা এখানে
ইউনিটটার ভ্যালু 5 পর্যন্ত করে দেই, অ্যান্ড এটাকে আবার এডিট করলাম। ওকে, এখন কিন্তু 5 পর্যন্ত নাম্বার শো করতেছে। সো এটা এই যে ডেসিমেল নাম্বার, এটা সেট করার জন্য আমাকে অবশ্যই ইউনিটে যেতে হবে। এই যে ডকুমেন্ট প্রপার্টিস, দেন ডিটেলস না, ইউনিট। এখন এইখানে আছে কি আমাদের বিভিন্ন ধরনের ইউনিট, যেটা আমরা এখান থেকে সেট করি। ফার্স্ট অফ অল এখান থেকে সেট করি, সো এখান থেকেও চেঞ্জ করা যায়। ওকে, আর আমরা এখানে শিখলাম লেন্থকে আমরা কয় দশমিক পর্যন্ত রাখবো, তারপরে আছে ডায়ামিটার, ডাইমেনশন, তারপরে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল কত ডিগ্রি, সেই ডিগ্রির পরেও তো দশমিক থাকতে পারে, যেমন 52.5 ডিগ্রি হইতেই পারে, 52.72 ডিগ্রি। তো ডিগ্রির পরে দশমিক কয় ঘর থাকবে সেটা এখান থেকে আমরা সেট করব। তো আর এখানে তেমন কিছুই নাই, এইটুকু জানলেই হবে। ইউনিট এর বিষয় শেষ, আর থাকতেছে অ্যাডিন্স। আচ্ছা, অ্যাডিন্সটা আছে এই যে এখানে সলিডওয়ার্কসে অ্যাডিন্স এখান থেকেও আনা যায়, আবার এখানে ক্লিক করার পরে এই যে অ্যাডিন্স এখানেও যাওয়া যায়। এখান থেকে আমরা যদি সিমুলেশন করতে চাই তাহলে এটাকে ক্লিক করে দেব, যদি ফটো 360 ভিউ রেন্ডারিং করতে চাই এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, অনেক সময় টুল বক্স মিসিং থাকে, এই যে টুল বক্স ফুল লাইব্রেরি, এখান থেকে এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে কি হবে, এখানে অটোমেটিক্যালি সহজে পেয়ে যাব আমরা। টুল বক্সটা আমাদের এখানে থাকে, এখানে তো টুল বক্স অনেক সময় মিসিং থাকে। ঠিক আছে, এখানে ক্লিক করলেও এখানে আসে না। সো এটাকে আনার জন্য আমরা কি করব, অ্যাডিন্সে যাব, দেন এখান থেকে এই টুল বক্সের টিক চিহ্ন দিয়ে দেব। যদি আমার প্রয়োজন হয় ফটো রেন্ডারিং করার জন্য, এটা প্রয়োজন আছে, এটা না হলে পরে ফটো রেন্ডারিং করা যায় না। সো এটাকে অন করতে হয়। তারপরে আমি ক্যাম অন করে রাখছি, এই যে আমার ক্যাম ট্যাব অফ করে অন করে রাখছি। সো ক্যামের কাজ করতে গেলে ক্যাম অন করতে হবে। এবং এখানে দেখাচ্ছে যে সে সর্বশেষ কত দ্রুত ওপেন হচ্ছিল, 1 সেকেন্ডের মধ্যে এগুলো ওপেন হচ্ছিল, 1 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে। সো আমার পিসিতে যখন 2020 না 2015 জন ইনস্টল ছিল, তখন আমার পিসিতে অনেক সমস্যা করতো, সফটওয়্যার কোনো প্রবলেম ছিল নাকি জানি না, ওপেন হইতে 12 মিনিট 14 মিনিট লাগতো। এই ফটো 360 এটা আসতেই প্রায় 12-14 মিনিট লাগতো, কোনো সময় 20 মিনিট লাগতো। সো এটা মনে হয় সফটওয়্যার প্রবলেম ছিল, এখন এতটা সময় লাগে না। তো এটা হচ্ছে ডিউরেশন টাইম, যে সর্বশেষ আমার এই ফটো 360 এক ক্লিকে আসতে কত সময় লাগছিল। এক ক্লিকে আসতে সর্বোচ্চ 1 সেকেন্ড লাগছিল আমার। সো এই টিক চিহ্নগুলো আমরা দেব তখন যখন আমাদের এগুলো প্রতিনিয়ত কাজ করতে হবে। আমি আজকে রেন্ডারিং করছি, আর জীবনে রেন্ডারিং করবো না, তো দরকার নেই রেন্ডারিং, এটা অফ করে রাখি। তাহলে কী হবে, আমার সফটওয়্যারটা আরও স্মুথলি রান করবে। আর যদি মনে হয় যে না, আমি এটা ডিজাইন করার পরে আমার রেন্ডারিং করার প্রয়োজন হয়, তখন আমি এটাকে রেখে দেবো, টিক চিহ্ন দিয়ে রেখে দেবো। তাহলে এখানে সেটা অটোমেটিক্যালি কাজ করবে। যেমন রেন্ডারিং টুল, এই যে অ্যাডিন্সে যে এই যে ফটো 360, এখানে এটাকে ক্লিক করতে হয় রেন্ডারিং করার সময়। আমি শিখাবো, রেন্ডারিং করা শিখাইনি মনে হয়। সো রেন্ডারিং করার সময় এটাকে ক্লিক করতে হয়, দেন রেন্ডারিং টুলে যায় এখান থেকে রেন্ডারিং করতে হয়। এগুলো কিন্তু আগে থেকে ওপেন হয় না, যখন এটা ক্লিক করব মানে এটা ওপেন হবে, দেন তখন রেন্ডারিং করা সম্ভব। এবং রেন্ডার টুল অনেক সময় পাওয়া যায় না, আমাদের এই ট্যাব থেকে রেন্ডার টুলটা খুঁজে নিয়ে আসতে হয়। যে রেন্ডার টুলে টিক চিহ্ন দিলে রেন্ডার টুলটা এখানে ওপেন হয়। সো এই ছিল আমাদের আজকে রিবনের ক্লাস। অ্যাডিন্স, ইউনিট সেট করা, ইমেজ কোয়ালিটি তো আগেই শিখছি, রিবন কাস্টমাইজেশন করা শিখলাম, যে কীভাবে রিবনে আমাদের পিকচারের বা নর্মালের যে টুলগুলো আছে বা শর্টকাট কোনো টুল যদি থাকে সেগুলো যদি আনার প্রয়োজন হয় তখন আমরা নিয়ে আসবো। যেমন শর্টকাট টুল এইখানে এই যে ফিচার্সের মধ্যে এই ফিচার্সের ভিতরে যে এক্সট্রুড বস আছে, এক্সট্রুড বসটা যদি আমার এখানে না থাকতো তখন আমি কী করতাম, রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজেশনে ক্লিক করতাম, দেন শর্টকাট বারে চলে যেতাম, এরপর এখান থেকে খুঁজতাম কোথায় এক্সট্রুড আছে, এই যে এক্সট্রুড বস বেস, এইখানে নিয়ে আসতাম, এইখানে নিয়ে আসতে পারতাম, দেন এটাকে এইখানে নিয়ে আসা যায়। ওকে।
যেখানে প্রয়োজন সেখানে সেট করা যায়। তো এটা আমার এখানে দরকার নাই, ডিলিট করে দিলাম। ওকে, আজকে ক্লাসে শেখানোর বিষয় এগুলোই ছিল। সো এখন স্টুডেন্টের পক্ষ থেকে কারো কি কোনো কোশ্চেন আছে যে ভাইয়া এই বিষয়গুলো বুঝি নাই, বা এটা একটু আবার রিপিট করেন? শালম ভাই, শোনা যায় কথা? ফারহাদ, প্রমিত, জি কামরুল ভাই, ভাই। শোনা যাচ্ছে কথা। হ্যাঁ, শোনা যায়। কামরুল ভাই, তোমার নেট অনেক স্লো মনে হচ্ছে। আচ্ছা, সো যদি আমাদের ক্লাসে আজকে আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লোজ করে দেবো, কারণ আমাদের এই ভিডিওগুলো আবার রেকর্ড করে রাখা হয়, এই সরাসরি এইটাকে আর এডিট করি না আমি, এইটাকে আবার আপলোড করতে গেলে দেখা গেছে এমবি সাইজ বড় হয়ে যায়। সো ক্লাস টাইম বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমাদের টার্গেট। আমরা আমাদের টার্গেট যদি কমপ্লিট করতে 2 ঘন্টা লাগে, আমাদের ক্লাস 2 ঘন্টা নেব। যদি আমাদের টার্গেট কমপ্লিট করতে আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা ক্লাস নেব। আমাদের মূল কাজ হচ্ছে এটা সম্পর্কে বেসিক কিছু ধারণা জানা, দেন আমরা ইউটিউব দেখে অনেক কিছু প্র্যাকটিস করব, করতে করতে আরও কিছু জানা হবে। আর যখন আমি আমার সামনে কোনো একটা অবজেক্ট নিজের মতো করে ড্র করব, তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন আজকে আমার সিমুলেশন করার জন্য এই গাড়িটা ডিজাইন করার প্রয়োজন হয়েছে। একটা গাড়ি, স্যার বললো কি যে একটা বক্স নাও, সেই বক্সটার জন্য গাড়ির শেপ হয়, দেন সেটাকে সিমুলেশন করো। সো আমার সিমুলেশন করার জন্য ভাবলাম যে আমি যেহেতু একজন ডিজাইনার, একটা নর্মাল বক্স নিয়ে কেন আমি ড্র করব, মানে যেটা আরে কি বলা যায়, আয়তাকার ঘনবস্তু যেগুলো। তো আমি ভাবলাম কি এখান থেকে একটু কেটে দেই, একটু এখানে একটু উঁচু করে দেই, এখানে একটু এটা সেট করে দিই বাতাস, সাথে অ্যারোডাইনামিক শেপগুলো দেখতে বোঝা যায়, ভালো লাগে। ঠিক আছে, সো এই কনসেপ্টটা আমার একটা গাড়ি দেখতেছিলাম, ওই গাড়ি দেখে আমি নিজের মতো করে ইচ্ছা মতো হঠাৎ করে হুটহাট করে ডিজাইন করছি। সো আমার সামনে যেসব কিছু আছে সেগুলোকে ডিজাইন করা শিখতে হবে। সেইটাকে ডিজাইন করতে গেলে আমার কয়টা টুলসের প্রয়োজন হয়, এরকমভাবে নিজের কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। যেমন একটা ডাক্তারের সামনে রুগী যদি যায়, সো ডাক্তার কিন্তু অনেক কিছুই সে অনুভব করতে পারে, যে সে রোগীটার কি কি প্রবলেম হতে পারে, তার কি কি টেস্ট দেওয়া লাগতে পারে। সো আমারও এরকম একটা ডিজাইন দেখে আমার সামনে যদি কোনো কিছুটা থাকে, সেটা দেখে আমি বলবো যে এটা তো ফিলেটের কাজ, ফিলেট ডে করছে। ওকে, এখানেও ফিলেট ডে করছে, এখানে আমরা ফিলেট ছাড়া করতে পারি, রিভলভ কাট করতে পারি, বাট এখানে ফিলেট করা হয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, এখানে হতে পারে যে দুই দিকেই এক্সট্রুড করা হয়েছে, সেই মিড প্লেন থেকে এক্সট্রুড করা হয়েছে। দেন এইখানে এটা সারফেসের কাজ, এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা আমরা সারফেস দিয়ে করছি। সো একজন ডিজাইনার এরকম দেখেই তার মনের মধ্যে কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে আমি কোন কোন টুল ইউজ করবো। এখানে তো হিউজ টুল আছে, তাই না? কোন টুলটা ইউজ করে আমি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট ডিজাইন করব, এটা যখন কনসেপ্ট চলে আসবে তখন আসলেই মূলত শিখা হবে। আর আমরা যদি এই ক্যাটক্যাম টিউটোরিয়ালে ভিডিও, ও যা বলতেছে আমি যদি তাই করি, ও বলতেছে এখন থামো, তা থামলাম, ও বললো ডান দিকে যাও, তো আমি ডান দিকে গেলাম, তাহলে কি হবে, আমার ওর মতো করে একটা ওই যে নাট যেমন ডিজাইন করলাম, বোল্ট যেমন ডিজাইন করলাম, করা যাবে। কিন্তু যখন আমি নিজে নিজে একা একা ড্র করব, ডিজাইন করব, তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। সো শুরুর দিকটা আমরা অবশ্যই কিছু ভিডিও ফলো করি যে তারা কিভাবে করছে, দেন যখন আমরা পেরে যাব তখন কিন্তু নিজের থেকে ট্রাই করতে হবে। যেমন আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় যেসব ডিজাইন করি এগুলো কিন্তু আমার কোনো মাপ জানা নাই, ইচ্ছা মতো আমার মন চাচ্ছে এটাকে 10 দৈর্ঘ্য দেবো, 10 দিচ্ছি, 5 দৈর্ঘ্য দেবো, 5 দিচ্ছি। ঠিক আছে, সো আমার এখন মন চাচ্ছে এখানে এক্সট্রুড করতে, এক্সট্রুড করতেছি। এইভাবে
এক্সট্রুডের বেসিক আমার ভালো জানা আছে, যার কারণে আমি এক্সট্রুড করতে গেলে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু যে স্টুডেন্টটা তার বেসিক কিছুই জানে না, তখন যদি সে এক্সট্রুড করতে যায়, তখন এখানে কিছু একটা ফেইল দেয়, ইরর দেয়, ঠিক আছে, কোনো প্রবলেম করে, ঝামেলা করতে চায়। যেমন এখানে আমি ফিলেট করতে চাচ্ছি, এবং ফিলেটের ভ্যালু যদি আমি এখানে 10-এর জায়গায় যদি 20 দিয়ে দিই, তাহলে সরি 20 না 50 দিয়ে দিলাম, ঠিক ফিলেট হচ্ছে, মানে অতিরিক্ত দিয়ে দিলাম 500, তাও তো হয়। বাহ, এটা কি আসলে ফিলেট হলো? মানে ফিলেট হয়েছে, কিন্তু এরকম ফিলেটটাও আসলে আমরা চাই না। এখানে সফটওয়্যারের মাঝে মাঝে আর কি করে, ঠিক আছে, এটাকে আমি 20 দিলাম, এবং শুধুমাত্র এই কর্নার না, এই কর্নারটাকেও আমি ফিলেট করব, এই কর্নারটাকে ফিলেট করব, এই কর্নারটাকে ফিলেট করব, এরকম যদি আমি সিলেক্ট করে দেই আর যদি ফিলেট করতে চাই, তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়। এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে কারণ কি, আসলে আমার রেডিয়াসটা অনেক বেশি হয়ে গেছে। যদি রেডিয়াসটা আমি কমায় দেই, রেডিয়াসটা আমি 2 দেই, তখন কিন্তু এই প্রবলেমটা থাকবে না, তখন কিন্তু ঠিকই সে ফিলেট হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমার এই কনসেপ্টটা জানা আছে, এর একটা লিমিট আছে, যে আমি যদি অতিরিক্ত দেই হবে না, আবার একেবারে কম দেই তখনও ইরর দিবে। সো একটা নির্দিষ্ট লিমিট আছে, যেটা আমার প্র্যাকটিস করতে করতে আমি এই অবস্থানে আইছি, আমি দেখলেই বুঝতে পারি যে কোথায় কতটুকু কীভাবে করতে হবে। সো যারা আমরা ক্লাসে আসি, তাদেরকেও যদি এইরকম লেভেলে আসতে হয়, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি আজ আমার এই পজিশনে আসতে 2.5 থেকে 3 বছর সময় লাগছে। মানে আমি 2.5-3 বছর ধরে কাজ করতেই থাকি, কিছু না কিছু একটা করি, 10 মিনিট কাজ হলেও আমি করি, গ্যাপ দিই না। খুবই কম আছে যে দিনে আমি কিনা সয়েডক্স ওপেন করিনি, এমন কোনো দিন থাকে না যে দিনে আমি সয়েডক্স ওপেন করি না। 2-1 দিন হয়তো বা অসুস্থতার কারণে বা বিশেষ কোনো কাজের কারণে আমি এই সফটওয়্যারটা ওপেন করি না। সো প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। এবং যদি আমরা ক্যাডক্যাম টিউটোরিয়ালে ভিডিও ফলো করতে চাই, ফলো করব, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে তারা এখানে মূলত আমাদেরকে কী শেখালো, কী শেখাচ্ছে, কি ডিজাইন করালো, এটা বড় ফ্যাক্টর না। ওরা যা ডিজাইন করছে হুবহু আমিও ডিজাইন করতে পারবো, কিন্তু ডিজাইন করাটা বড় জরুরি না। জরুরি হচ্ছে যে তারা এই ভিডিওর মাধ্যমে কয়টা টুলস সম্পর্কে মানে কাজ করলো, এবং ওই টুলের বেসিকটা কি, এটা কনসেপ্ট অর্জন করা। এবং আমরা চেষ্টা করতেছি কিছুটা সিকোয়েন্স ফলো করে আমাদের কোর্সটাকে সাজানো, যাতে মোটামুটি ওভারঅল সব কিছুই থাকে, সব কিছুই একটা স্টুডেন্ট সে 4 মাসের মধ্যে ওভারভিউ পেয়ে যায়। দেন যে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে সে ডিজাইন করতে পারবে ইনশাল্লাহ, আশা করি। আমার সেকেন্ড বছরের স্টুডেন্ট সনাতন রয়, সে অলরেডি CSWA সার্টিফাইড হয়ে গেছে, মানে পরীক্ষা দিছে, পরীক্ষায় সে 240-এ 240 পাইছে। অনেকে আছে যে এটাকে ফেল হয়ে যায়, আমার জানা মতে অনেকেই শুনছি যে তারা এরকম পরীক্ষা দিলে ফেল হয়ে যায়, মানে 200 মার্ক, সরি 70% মার্ক পাইতে হয়। সো ও প্র্যাকটিস করছে, যার কারণে অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা ভালো ডিজাইন করতে পারতেছে, এখন দেখতেছি ইনশাল্লাহ সামনে আরও ভালো পারবে। সো সবার কাছে অনুরোধ থাকলো যে আমরা প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, দেন প্র্যাকটিস করব বেশি বেশি। হ্যালো।